পাচার হওয়া অর্থ এই সরকারের আমলে ফেরত আনা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। প্রক্রিয়া শেষ হওয়ায় সহজ হবে পরবর্তী প্রশাসনের জন্য। ভারতের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল চায় না বিজেএমইএ ও বিকেএমইএ, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বিডার ওয়ান স্টপ সার্ভিসেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বিনিয়োগকারীরা, স্বীকার নির্বাহী চেয়ারম্যানের। সম্ভব হচ্ছে না দুর্নীতি নিয়ন্ত্রণও। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময় আর ফেরত আনা সম্ভব হচ্ছে না আওয়ামী লীগের সময়ে পাচারের টাকা। এই সরকারের উদ্যোগে টাস্কফোর্স কাজ করলেও আইনি জটিলতায় তা আটকে রয়েছে। নিউজ 24 এর সাথে বিশেষ সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, পাচারের অর্থ ফেরত আনতে শেষ হয়েছে প্রাথমিক প্রক্রিয়া, আর তাই পরবর্তী সরকারের জন্য টাকা ফিরিয়ে আনা সহজ হবে। এদিকে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত পে স্কেলও বাস্তবায়ন হচ্ছে না এই সরকারের হাত ধরে। শাহনাজ ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের গেল 15 বছরে প্রায় $234 বিলিয়ন বা প্রায় 29 লাখ কোটি টাকা পাচার হয় যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশে। প্রতি বছরে পাচার হয়েছে $16 বিলিয়ন উপরে। দায়িত্ব নেয়ার পর অর্থনীতিবিদ অর্থ উপদেষ্টা বহুবার বলেছেন, এই সরকারের মেয়াদেই পাচারের টাকার কিছু অংশ ফেরত আনা হবে। নিজের সেই অবস্থান থেকে এবার সরে এলেন অর্থ উপদেষ্টা। নিউজ 24 এর সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, পাচারের টাকা ফেরত আনার প্রক্রিয়াটি সহজ নয়। আপনারা খালি দেখছেন যে পাচার করার একটি টাকাও আসে নাই, সেটাতে বিচার করা ঠিক হবে না। পাচার করা তো প্রথম আইডেন্টিফাই করা গেছে কারা কারা পাচার করেছে। যেসব দেশে টাকাগুলো আছে তাদের সাথে একটা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স আমরা বলি MLAs। অতএব সেই দিক দিয়ে আমি বলতে গ্রাউন্ড ওয়ার্ক অনেক তৈরি হয়ে গেছে। আমরা যারা লিখেছিলাম যাদেরকে বন্যদের ব্যাংকে, খুব দ্রুত তথ্য দেয় না ওরা, চাইলেই ছাড়লে উত্তর দিয়ে তা না। সালেউদ্দিন বলেন, পাচারের টাকা ফেরত আনার প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচিত সরকারের পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে সব টাকা আনা সম্ভব হবে। এটা তো একদম অন রেকর্ডে কাজগুলি হচ্ছে। এখানে বাংলাদেশ ব্যাংক ইনভলভ, একটা টাস্ক ফোর্স আছে, একটা যেটা কন্টিনিউ করবে। এখানে SSCর মেম্বার আছে, ফরেন এক্সচেঞ্জ মেম্বার আছে। 3-4 বছর লাগবে, কারণ চট করে আচ্ছা একটা আসছে। এর আগে আপনারা দেখেছেন একটা ইন্ডিভিজুয়ালকে ধরেছে সিঙ্গাপুর না থেকে, ওরা বলছে নিয়ে আসছে টাকা। অর্থাৎ আমার মনে হয় এই ব্যাপারে এতটাই সে করা দরকার। এদিকে দেশের প্রায় 12 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল আলোচিত পে স্কেল হচ্ছে না এই সরকারের মেয়াদেই। অর্থ উপদেষ্টা জানান, পে কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে, তবে প্রায় 1 লাখ কোটি টাকার বিরাট বরাদ্দের বাস্তবায়ন এখনই সম্ভব নয়। ওই সেন্সে ইমপ্লিমেন্ট, তবে ইমপ্লিমেন্টের প্রসেসে আমরা অন করে দিয়ে যাবো। ইমপ্লিমেন্ট মানে যেদিন দেবে টাকাটা আপনারা বা ঈশ্বরের হাতে টাকাটা যাবে, কিন্তু এর আগে তো আপনার ফিজিবিলিটিটা দেখে কত টাকা লাগবে, এবং সেটা যখন অফিসের ইমপ্লিমেন্ট শুরু হয়, যেদিন পে স্কেল আপনার প্রথম পাবেন, পে স্কেলের রিপোর্টটা নেব, আমরা এটা বলবো যে এটাকে আপনারা ইমপ্লিমেন্ট করেন। প্রায় 11 বছর আগে 2015 সালে সরকার সবশেষ পে স্কেল দিয়েছিল। এই সময় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছে দেশের বিশাল সংখ্যার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের শিল্প রক্ষার নামে সুতা আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করে স্পিনিং মিলগুলোকে একচেটিয়া বাজার তৈরি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে পোশাক রপ্তানিকারকদের 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সরকারের এই সিদ্ধান্ত তৈরি পোশাক শিল্পের জন্য মারাত্মক বিপর্যয়কর ও আত্মঘাতী দাবি করে তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠন দুটি। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। সোমবার রাজধানীর একটি হোটেলের যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের শুল্কহার বৃদ্ধি, নতুন করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারত ও চীনের আধিপত্য বিস্তার,
এছাড়াও দেশের অভ্যন্তরে রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প, যার বড় প্রভাব পড়েছে রপ্তানির বাজারে। এত সব সংকটের মধ্যে ভারতের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল হলে আরো ঝুঁকিতে পড়বে এই খাত, যার কারণে একটার পর একটা ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় সোমবার রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে সুতা আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে তৈরি পোশাক শিল্পের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠনের নেতারা বলেন, সুতা আমদানিতে শুল্ক আরোপ আত্মঘাতী সিদ্ধান্ত, এতে গভীর সংকটে পড়বে শিল্পের প্রবৃদ্ধি। কৃত্রিম সুরক্ষার নামে অদক্ষতাকে আড়াল করে একচেটিয়া বাজার তৈরি সুযোগ করে দেওয়া হলে আমাদের আরএনজি সেক্টরের ক্ষতি হবে। এমন আর্থিক বোঝা কাঁধে নেওয়া হবে আত্মহননের শামিল। প্রতিবেশী ভারত থেকে সুতা আমদানির খরচ কম দাবি করেন বিজিএমইএ ও বিকেএমইএ এর নেতারা। চাহিদার 60% সুতা স্থানীয় মিলগুলো থেকে নেওয়া হয় বলেও দাবি করেন তারা। বলেন, অনেক সুতা স্থানীয় বাজারে মিলে না। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় স্পিনিং মিলকে ভিন্ন সুবিধা দিয়ে শিল্প রক্ষার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ব্লেন্ডেড সুতা কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে হয় না, কিন্তু ওনারা ওই চিঠিতে ব্লেন্ডেড সুতাগুলিকেও বন্ধ করার কথা বলেছে, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। সরকারের এই সিদ্ধান্তকে মহাবিপর্যয়কর উল্লেখ করে তারা বলেন, এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তৈরি পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় বিজিএমইএ ও বিকেএমইএ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। এর আগে গত 12 জানুয়ারি তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে বলে মন্তব্য করেছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় নেই। 18 বিলিয়ন থেকে 32 বিলিয়নে উন্নীত হয়েছে রিজার্ভ। সোমবার চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের সময় দুর্নীতি অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। ভঙ্গুর অবস্থা নাই। আপনি রিজার্ভ ছিল 18 বিলিয়ন ডলার, এখন 32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই, এক্সপোর্ট একটু মাঝখানে একটু কমেছে, কিন্তু এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে। আর দেখেন, 18 কোটি লোকের মধ্যে কিন্তু ক্ষুধা এবং ইসের জন্য কেউ ইসে হয়নি। রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি। বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওয়ান স্টপ সার্ভিস কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার দায় স্বীকার করেছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক চুক্তি অনুষ্ঠানে এর সত্যতা অস্বীকার করেন তিনি। তবে দুর্নীতি কমানো, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাইলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন বিডার চেয়ারম্যান। দেশের সরকারি বিভিন্ন সংস্থার সেবার নামে নানা ভোগান্তি এবং দীর্ঘসূত্রিতার অভিযোগ রয়েছে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। এসব কারণে বিনিয়োগে আগ্রহ হারান দেশি বিদেশি উদ্যোক্তারা। এমন বাস্তবতায় বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে সব সেবা এক ছাদের নিচে পেতে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। তবে এই সেবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়নি এখনো। এর দায় স্বীকার করেছেন স্বয়ং বিডার চেয়ারম্যান। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতি কমানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাইলেও বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না। একবার আপনি গভর্নমেন্টকে একবার একটা ডেটা দিয়ে ফেললে গভর্নমেন্টের সবগুলো এজেন্সি ওই ডেটাটা একই সাথে পেয়ে যায়, বারবার আবার সাবমিট করতে লাগে। আমরা এই জায়গাটায় যেতে চাই, তো যাওয়ার জার্নিটা অনেক লম্বা এবং খুব একটা সহজও না। আর আমাদের একটা মানসিক মানে ইনক্লিনেশন রয়ে গেছে। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের এখনো সিমলেস সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব সেবার বাস্তব ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা ও নিয়মিত মনিটরিং এর ঘাটতি রয়েছে বলেও জানান তিনি। শুধুমাত্র ইমপ্লিমেন্ট করা হয়েছে,
এখানে থেমে গেলেই চলবে না, এরপরে হচ্ছে গিয়ে যে এরপরে তাদের যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর পিসটা এবং একই সাথে আমাদের মনিটরিং পিস, এই দুইটা পিস ইন্টারভেনশন করতে হবে। এদিন বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করতে নতুন করে 4টি ব্যাংক ও 7টি সিটি কর্পোরেশন সহ মোট 11টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিডা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের সব রকম চালের দাম কেজিতে অন্তত 2 থেকে 3 টাকা বেড়েছে। বছরের শুরুতে বাড়তি দামে চাল কিনতে এসে ক্ষুব্ধ ভোক্তারা। বাজার মনিটরিংয়ের দাবিও তাদের। মিলাররা বলছেন ধানের বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চালের দাম, যদিও প্রশাসন বলছে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। মাহতাবুদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাজারে আমন ধানের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কুষ্টিয়ার বাজারে নতুন করে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও বাসমতি চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। বাজারে ধানের সংকট না থাকলেও হঠাৎ করেই চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণের সাথে জড়িত ব্যক্তিদের দুষেন ভোক্তারা। কেজিতে 2 টাকা মানে আমরা 25 কেজি বস্তা, সেখানে এক বস্তার উপর 50 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা আসলে টোটালি ইম্প্যাক্ট আমাদের বাজারের উপর পড়ছে। গেল মাসের তুলনায় এই মাসে কেজিতে 2 টাকা মিনিকেট চাউলের বাড়তি আমাদেরকে কিনা লাগছে। সরকারের কাছে আমাদের আবেদন যাতে সিন্ডিকেট না হয়, স্বাভাবিক যেটা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দামটা রাখে। খুচরা বিক্রেতারা বলছেন মিল গেটে মিনিকেট ও বাসমতি চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণে এলসি চালু রাখার পরামর্শ তাদের। ধানের চালটা মিল থেকে বাড়তি রেটে আসছে, তখনই সেটা অবশ্যই আলটিমেটলি বাড়তি রেটেই সেটা বিক্রি হচ্ছে। এই 15 দিনের ভিতরে কেজি প্রতি 2 টাকা চালের দাম বাড়ছে। মিল মালিকরা এই কথাই বলছে যে ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণেই চালের দাম বেড়েছে। এটা আমি মনে করি যে একটা সরকারি মনিটরিংটা খুব জরুরি, কেননা মনিটরিং না থাকার কারণে এই যে আমরা মিল গেটে যখন চাউল কিনতে যাচ্ছি তখন তারা বলছে যে ধানের দাম বেশি। এদিকে বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে বলে জানালেন মিল মালিকরা। হঠাৎ করে এই চাউলের চাহিদা বেড়ে যায়, বিভিন্ন অঞ্চলে ধানের দামও বেড়ে যায়, যার কারণে চাউলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির কারসাজিতে কারো সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ধানের দামটি যদি না বাড়ে তাহলে এখানে চালের দামটিও বাড়বে না, এবং আমি বলেছি এটা কোনোভাবেই বাড়ানো যাবে না, কারণ সামনে রোজা, মানুষের যেন কোনো ভোগান্তি না হয়। যদি তারা কোনোভাবে ধানের দাম বা এই চালের দাম বাড়ায় তাহলে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা অবলম্বন করব। নতুন করে চালের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।